স্বাগতম সবাইকে। আপনারা শুনছেন বেঙ্গল আফটার ডার্ক। আমাদের আজকের আয়োজন লেখক আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প নিজে বুঝে নিন। গল্পটি শুরু করার আগে জানিয়ে দেই, আমাদের পোস্টের নিয়মিত আপডেটস পেতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি আর প্রেস করো বেল আইকন। রাত 12টা নাগাদ ভুরসুট পরগনার প্রতাপপুরের বড়কর্তা জগদীশ প্রতাপ তার কলকাতার বাড়ির 3 তলায় নিজের শোবার ঘরে একা একা বসে জোর আলো জ্বালিয়ে দুখানা মোটা খাতা সামনে বিছিয়ে হিসেবপত্র দেখছিলেন। জমিদারির 12টা বেজে গেছে সেই কবেই। এখন তালপুকুরে ঘটি ডুবে না, তবু বড়কর্তা নামটির মায়া ছাড়তে পারেননি জগদীশ প্রতাপ। এখনো প্রতাপপুরের বড়কর্তাকেও না বললে মনে মনে যথেষ্ট চটেন তিনি। চটবার কারণও বিদ্যমান আছে বইকি। ওই প্রতাপপুর তো তারই ঠাকুরদার বাবা নরসিংহ প্রতাপের খাস পত্তন, তার নামেই প্রতাপপুর। তিনি নাকি দাবি করতেন তিনি মহারাজা প্রতাপাদিত্যের জ্ঞাতিগোষ্ঠীর। তা যাগে, কে কি না দাবি করছে, তবে বলবোলাও একখানা ছিল বই কি। জগদীশ প্রতাপের বাবার আমলেও ছিল কিঞ্চিত। জগদীশ অবশ্য তার বাপের ঠাকুরদা মহামান্য নরসিংহ প্রতাপকে জ্ঞানে তেমন ভালো করে দেখেননি। আবঝা মনে পড়ে দীর্ঘদেহী এক ব্যক্তি খুব ভোরবেলা আকাশের দিকে তাকিয়ে হাত জোর করে সূর্য প্রণাম করছেন, মন্তর পড়ছেন গমগমে গলায়। এছাড়া আর বিশেষ কিছু মনে পড়ে না। যা কিছু শোনা বাবার কাছে। শুনতে পেয়েছেন সেই নরসিংহ প্রতাপের জন্মদিনটি আর তার জন্মদিনটি একই। নরসিংহ প্রতাপের সেদিন 70 বছরের জন্মতিথি। সকালবেলা ঠাকুর মন্দিরে ভোগ পুজো সব দেওয়া হয়ে গেছে। নরসিংহ প্রতাপ তিলপাটা মাথায় ঘষে দিঘিতে চান করে এসেছেন এবং এসে খিড়কির পুকুরে একটি জিওল মাছ ছেড়ে দিয়ে নিজের দীর্ঘায়ু নিজেই কামনা করে পুজো পাঠ করছেন। তখনও না সাড়া না শব্দ। দুপুরে যখন রূপোর থালা বাসনে 70 প্রকার ব্যঞ্জন সাজিয়ে প্লাস বৃহৎ একটি রুই মাছের মুড়ো আর বড় জামবাটির 1 বাটি পরমান্ন নিয়ে জুঁই ফুলের মতো ফুরফুরে চামরমণি চালের ভাতটির সামনে খেতে বসেছেন, আর গালচের আসনে ধারে কাছে মস্ত একটি পিল সুজের উপর প্রকাণ্ড একখানা পেতলের প্রদীপ পেট ভর্তি খাঁটি গাওয়া ঘি নিয়ে দপদপ করে জ্বলছে। আগের আমলে এটাই ছিল জন্মদিনের শুভ কাজের অঙ্গ। কেক কাটাকাটির তো চলন ছিলই না, আর বয়স গুণে জেলে দেওয়া মোমবাতির শাড়ি ফু দিয়ে নিভিয়ে দেওয়ারও পাট ছিল না। সেকালে লোকে বাতি নিভে যাওয়াটাই অলক্ষণ কুলক্ষণ মনে করত, তাই প্রদীপে পেট ভর্তি তেল মোটা করে সলতে। আর খানদানি বাড়িতে প্রদীপের পেট ভরানো হতো তেলের বদলে ঘিয়ে, আর প্রথম অন্নটি মুখে দেওয়া মাত্র ভোঁ ভোঁ করে 3 বার শাঁখে ফু দেওয়া হতো। তা সেসব পর্ব মিটেছে। তোয়াজ করে খেয়ে চলেছেন নরসিংহ। 70টি পদ সুযোগ মতো একবারও অন্তত মুখে ঠেকাতে হবে। তো ঠেকাতে ঠেকাতে যখন চাটনিতে এসে ঠেকেছেন, তখন আবার 3 বার ভোঁ ভোঁ শঙ্খধ্বনি। কি হলো, আবার শাঁখ? জিজ্ঞেস করতে না করতে ট্যাঁ ট্যাঁ কান্নার শব্দ, সদ্যজাত শিশুর গগন বিদারী পরিত্রাহী শব্দ। ওটা আবার কি? কাঁদে কে? বুড়ি পিসি কাছে বসে পাখা নাড়ছিল, বলল, ঘরে নতুন মানুষ এলো রে, তোর ব্যাটার ঘরে নাতি জন্মালো। হ্যাঁ, তাই নাকি? তার মানে নরসিংহ প্রতাপের প্রপৌত্র এলো? তো আসবার কথা ছিল বুঝি? কথা ছিল বই কি, তো 2-10 দিন বাদে আসার কথা।
আচমকা আজই তোর জন্মদিনে হানকান করে ভূমিষ্ঠ হয়ে বসল। নরসিংহ ক্ষীরের বাটিতে গোঁফ ডুবিয়ে মুচকে হেসে বললেন, বেটা খুব ধরিবাজ হবে বলে মনে হচ্ছে। ওরে, কে আছিস? এই প্রদীপটায় আরো ঘি ঢেলে দিয়ে যা। শুধু ঘি না, একেবারে খাঁটি গব্যঘৃত। তো সেই প্রদীপ ঘি খেয়ে খেয়ে এক নাগাড়ে চলতে থাকলো। 6 দিন 6 রাত। শেঠেরা পুজোর পরদিন সকালে তার ছুটি। রাতে বিধাতা পুরুষ কপালে লেখন দিয়ে যাবার কাজ সেটা অবধি। বিধাতা পুরুষ কি লিখে গেলেন কে জানে, তবে সেই জগদীশের কাছে খাঁটি গব্যঘৃত এখন স্বপ্নের বস্তু। সাবেকি মানটির ঠাটবাট রেখে চলেছেন এখনো। ভাতের পাতে ঘি, দুধ, দই, চাটনি, পাতিলেবু কম্পালসারি। গাওয়া ঘি বলে দেশ থেকে ঘি আনান বেশি দাম দিয়ে। তো সেই খাঁটি ঘিয়ের 2.5 ভাগ বনস্পতি আর বাকি 1.5 ভাগ ভয়সা। তাহলে কি হবে? দেশের ঘি বলে ওতে আত্মপ্রসাদ জগদীশ প্রতাপের। প্রতাপের বালাই নেই কোথাও, তবু প্রতাপপুরের অহংকার। ওই যে নরসিংহ প্রতাপের সঙ্গে জন্মদিনের মিল যে, তাই তার সঙ্গে যেন কেমন একাত্ম অনুভব করেন তিনি। আবার বাপের মুখে শুনেছেন চেহারাতেও নাকি মিল। তবে হলেও অবস্থান্তর। মনে প্রাণে জগদীশ প্রতাপপুরের বড় কর্তা। চালচলনে তদুপযুক্ত ছাপ রাখার আপ্রাণ চেষ্টা। এই যে রাত দুপুরে খাতাপত্র নিয়ে হিসেবে বসেছেন, তো টেবিল চেয়ারের বালাই আছে নাকি? শোবার ঘরের মস্ত পালঙ্কটাকেই কাছারি ঘরের ফরাস মনে করে তার মাঝখানে জোড়াসনে বসে সামনে খুলে রাখা জাবদা খাতা দুটো থেকে কি সব মেলামেলি করছেন। আগে আগে ভারী কাচের দোয়াতদানি সামনে বসিয়ে কলমে কালি ডুবিয়ে লিখতেন। ছেলে বলে বলে ফাউন্টেন পেন ধরিয়েছিল। সম্প্রতি আবার আরও সুবিধে দেখিয়ে নাতি ডট পেন ধরিয়েছে। তা দেখেছেন, ব্যাপারটা মন্দ নয়, বেশ সুবিধের। কালের বদলে সঙ্গে সঙ্গে সুবিধে বাড়ছে বই কি, তবে অসুবিধেও যে বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে। এ কথা জগদীশ প্রতাপ জোর গলায় ঘোষণা না করে ছাড়েন না। এখন আর তার ছেলে তর্কে নামে না। তর্কটা চলে নাতির সঙ্গে। পাল্লাটা কোন দিকে ভারী, ডট পেন না খাঁটি গাওয়া ঘিয়ের? এ তর্কে মীমাংসা হয় না। রোজই হিসেব চলে। টেবিলে খাওয়া আরামের নাকি মাটিতে বসে খাওয়ার? প্যান্ট পাজামা সুবিধের না লম্বা কোচা ধুতির? নাতির প্রশ্নে দাদুর জবাব, পেন্টুল পাজামা তো তোদের একালের জমিদারেরাও পরে, জমাদারেরাও পরে, কিন্তু লম্বা কোচা কই দেখা দেখি কোনো জমাদারের? টেবিলে খাওয়া যেন অফিস কাচারিতে বসে কাজ করতে করতে খাওয়া। মাটিতে আসন পেতে ছড়িয়ে বসে খাওয়ার অভিজ্ঞতাই আলাদা। হিসেব করে দেখ। তা সে যাক, এখন জগদীশ যে হিসেব নিয়ে বসেছেন সেটা বেশ জটিল। প্রতাপপুরের বাবুদের বাড়িটি, মানে নরসিংহ প্রতাপের বানানো সেই প্রাসাদটির এখন এমন জরাজীর্ণ অবস্থা ঘটেছে যে মেরামতি করে একটু ভদ্রস্থ করতে হলেও লাখ লাখ টাকার ব্যাপার। আসবে কোথা থেকে সেই টাকা? আর সারিয়ে তুলেই বা কি হবে? কে বাস করতে যাবে সেই ভুরসুট পরগনার প্রতাপপুরে? ছেলের মতে বেচে দাও, বরং ঘরে কিছু আসবে। মরা হাতি লাখ টাকা, ওই ভাঙা বাড়িরও এখন অনেক দাম পাওয়া যাবে। ভিটে আবার বেচব কি? এটুকু বলে প্রথমে খুব রাগারাগি করেছিলেন জগদীশ প্রতাপ। ক্রমশ যুক্তিতর্কে নিমরাজি। কিন্তু মুশকিলেই যে নয় নয় করেও সেখানে এখনো অনেক আসবাবপত্র। যাওয়াও হয় সেখানে, অন্তত জগদীশ তো জানোই। সেখানে গেলে সবাই যে বড় কর্তা বলে ছুটে আসে, এই আহ্লাদ গৌরব কি দার্জিলিং, কাশ্মীর, নৈনিতালের পাহাড়ে গেলে পাওয়া যাবে? তা সেসব চুকে বুকে যাচ্ছে। জিনিসগুলোর কি হবে? ছেলে আর বৌমা বলল, এখানে কাজে লাগার মতো যা কিছু আছে নিয়ে আসুন, বাকিটা বিলিয়ে দিয়ে আসুন। কিন্তু এখানে কাজে লাগাবার মতো অনেক কিছুই তো একে একে আনা হয়েছে। আর কি আনা হবে?
ঘরে ঘরে যে বৃহৎ বৃহৎ পালঙ্ক সাজানো আছে, প্রকাণ্ড প্রকাণ্ড যেসব কাঁঠাল গাছের সিন্দুকগুলো আছে এখানে সেখানে, বৈঠকখানা বাড়িতে যে ঝাড় লণ্ঠনটা ঝুলছে, সেগুলো বিলোতে চাইলেই বা নেবে কে? কার ঘরে এত জায়গা আছে বলো? তাছাড়া আর একটা ভয়ঙ্কর ব্যাপার আছে, যেটা নিয়েই এখন সমস্যা আর হিসেব নিকেশ। জগদীশের ঠাকুরমা একদা বড়লোকের গিন্নির দেমাকে আবদার করেছিলেন তার লক্ষ্মীর ঘরটির অর্থাৎ পুজোর ঘরটির পুরো মেঝেকে টাকা গেঁথে গেঁথে বাঁধিয়ে দিতে হবে, যেমন সব কাশী বৃন্দাবন মন্দিরে দেখে এসেছেন। তো যেই কথা সেই কাজ, আনানো হলো বস্তা ভর্তি চকচকে আসলি চাঁদির টাকা। কোনোটায় মহারানীর মুখ, কোনোটায় তার ন্যাড়া মাথার ছেলের মুখ। তা সেটি গুছিয়ে সাজিয়ে গাঁথতে মিস্ত্রিরাই পারবে। ডাকা হলো হিন্দু রাজমিস্ত্রি মুকুন্দকে। ঠাকুর ঘর বলে কথা। চিরকেলে রাজমিস্ত্রি রশিদ আর আব্দুল হেসে হেসে বলল, বাড়িখানা কিন্তু আমরাই বানিয়েছিলাম মা ঠাকরুন, আপনার ওই লক্ষ্মীর ঘরটাও। তা হোক, এখন ঘরে উঁচু তাকে লক্ষ্মীর পট, নতুন ধানের হাঁড়ি, সেসব থাকবে, শুধু মেঝেটা খোঁড়াখুড়ি, তারপর টাকা গেঁথে গেঁথে মেঝে বানিয়ে ফেলা। এখন জগদীশ মহাফাপড়ে পড়েছেন ওই ঘরটার হিসেব নিয়ে। কহাত বাই কহাত ঘর, তার মেঝেটা জুড়ে যে টাকা পোতা আছে, সেখানে কতগুলো টাকা আছে। পুরনো তস্য, পুরনো সব খাতাপত্র থেকে মজুর মিস্ত্রিদের দৈনিক রোজ এর হিসেব। মুকুন্দর রোজ 6 আনা আর মজুরের রোজ 2 আনা। কিন্তু কদিন লাগলো আর কতগুলো টাকা পুতল তার হিসেব পাচ্ছেন না কোথাও। তাই রাত জেগে সেই আদিকালের খেড়ো বাঁধানো খাতা নিয়ে আতিপাতি খুঁজছেন। ছেলে বলল, অত হিসেবের কি আছে বলো? যখন খোঁড়াখুড়ি করতে যাবে তখন কেউ পাহারা দিতে উপস্থিত থাকবে, যত যা উঠে। তবে সত্যি টাকার এখন অনেক দাম। 16 আনার টাকা এখন অনেক বেশি দামে বিক্রি করা যাবে, কিন্তু কে বসে পাহারা দেবে? ছেলে বলে, আপনার ঠাকুমার আবদারকেও বলিহারি চাই বাবা। ঘরের মেঝে টাকা গেঁথে বাহার করে দিতে হবে। তিনি টাকা মারিয়ে মারিয়ে হাঁটাচলা করবেন, অথচ টাকা নাকি মা লক্ষ্মী, পা ঠেকে গেলে নমস্কার করতে হয়। ছেলের বউ বলল, সেকালের জমিদার গিন্নিদের অহংকারই আলাদা ছিল। সত্যি টাকা মারানো কি উচিত? জগদীশ বললেন, এই প্রশ্ন আমিও করেছিলাম বাবাকে। বাবা বলেছিলেন, দেব মন্দিরে তো থাকে, এ তোর পুজোর ঘর লক্ষ্মীর মন্দির। এখন পরের জেনারেশন বুঝুক ঠেলা। বাড়ি বেচে দেব চুকে যাবে তা নয়, তার মেজে খোঁড়াও, টাকা উপড়াও, তো গুনে গুনে দেখেছেন কত টাকা গাঁথা আছে? ওরে বাবা, কে আবার কবে গুনে দেখতে গেছে? কিন্তু এখন ভাবছেন জগদীশ, গোনা থাকলে ল্যাঠা মিটে যেত। খোঁড়াখুড়ির মিস্ত্রিকে কড়া করে বলে দেওয়া যেত, দেখো বাপু, এই আছে, এইটুকু যেন এদিক ওদিক না হয়। সে শাসনের উপায় নেই। তবু এই 70 বছরের জগদীশ এই রাত 12টায় বাড়ির সবাই যখন ঘুমে কাদা আর রাস্তা নিঝুম, তখন পালঙ্কের ওপর বাবু গেড়ে বসে সামনে খেরোর খাতা খুলে সেকালের নায়েব গোমস্তাদের অনিন্দনীয় ছাদের হাতের লেখা সব হিসেবপত্র তন্ন তন্ন করে দেখছেন, যদি কোথাও লেখা থাকে কত টাকা পোতা হয়েছিল। হঠাৎ একটা জায়গায় তার চোখ পড়ল, আর চোখ যেন সেইখানেই ফ্রিজ হয়ে গেল। কলিকাতার টাকশাল হইতে আনয়ন করা হলো 1.5 মণ রৌপ্য মুদ্রা ও শের গিনি। কত শের বোঝবার উপায় নেই, ঠিক সেখানটাই পোকা খেয়েছে। 1.5 মণ রৌপ্য মুদ্রা, এত শের গিনি। হঠাৎ ভারী রাগ হয়ে গেল জগদীশ প্রতাপের। কর্তারা সব যা ইচ্ছে তাই করে গেছেন, আর পরের জেনারেশনের ভাগ্যে শুধু ডুগডুগি। টাকার হিসেব, গিনির হিসেব, সংখ্যা দিয়ে 9 মণ শের দিয়ে সাপের পা দেখছিলেন সব। টাকা থাকলেই এভাবে 9-6 করতে হবে? রাগের চোটে জগদীশ প্রতাপের মনে পড়ল না, চিরকালের পৃথিবীতে আদি অনন্তকাল থেকেই তাই হয়ে আসছে। টাকা থাকলেই 9-6। শুধু 9-6 রীতি পদ্ধতিটাই
স্থানকাল পাত্রের হিসেবে আলাদা হয়। নবাব বাদশারা তাদের জুতোয় হিরে মুক্তা সেটে ব্যবহার করতেন। খানদানি বাবুরা পোষা বেড়ালের বিয়েতে লাখ টাকা খরচ করতেন, আর বড় মানুষের গিন্নিরা শখ হলেই তার দাঁড়ের ময়নাখানি টিয়া পাখির দাঁড়টাকে সোনা দিয়ে গড়িয়ে দিতেন। তা শুধু সেই যুগেই কেন, এই যুগেও কি টাকা নয়ছয়ের কোনো হিসেব আছে? এই যুগে অত সোনার উপরে বাহার না দিক, শখের খাতিরে লাখ লাখ টাকা আকাশেই উড়িয়ে দেয়, বাতাসে ছড়িয়ে দেয়। কে ভাবতে যাচ্ছে দেশের কত লোক খেতে পাচ্ছে না? রাগটা একটু প্রশমিত হলে জগদীশ প্রতাপ ভাবলেন, তা তো হলো, রূপোর টাকা ঠাকুর ঘরের মেঝে আর দেওয়ালে খানিকটা পর্যন্ত যে গেঁথে রাখা হয়েছে সেটা তো চাক্ষুষই দেখেছি। তবে টাকাগুলোর ওজন যে 1.5 মণ, তা কে ভাবতে গেছে? বেশ মনে পড়ে, ছোটবেলায় জগদীশ আর তার পিঠোপিঠি দিদি ঠাকুর ঘরে গেলেই গুনতে বসতেন, কতগুলো টাকা মহারানী মার্কা আর কতগুলো ন্যাড়া মাথা রাজা মার্কা। কিন্তু গিনি তো কোথাও সাটা দেখতে পাননি। অথচ খাতায় স্পষ্ট করে গিনির হিসেব লেখা আছে, গিনি এত সের। লক্ষ্মী ছাড়া কাগজে পোকারা কেটে খাওয়ার আর জায়গা পায়নি। ওই কত সের তার সংখ্যাটি হাপিস করে দিয়েছে। তা দিক ছিল তো কিছু একটা, 10 সের, 5 সের, 1 সের, 8 সের, যাই হোক, কিন্তু কোথায় তারা? মাথাটা আরো ঝুঁকিয়ে খাতাটা আরো তন্ন তন্ন করে দেখছেন। হঠাৎ যেন সামনে একটা ছায়া পড়ল। কে? চমকে উঠলেন জগদীশ। কে 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 রে বেটা? ব্যাপারটা কি? যতই রোগা শিরেঙ্গে আর তোবড়ানো চেহারা হোক, রাত 12টায় বন্ধ ঘরের মতো ঢুকে এলো কিভাবে? তবে কি আজ জগদীশ দরজায় খিল লাগাতে ভুলে গেছিলেন? কিন্তু এমন ভুল তো হওয়ার কথা না জগদীশের। গিনি চন্দ্রবিন্দু হয়ে যাওয়ার পর থেকেই তো একাই থাকতে হয়, কাজেই বেশ চম্পেশ করে সব বন্ধ করে তবে শোন। ও, দৈবাত একদিন হয়তো ভুলে গেছেন, আর অমনি বেটা চোর এসে সে দিয়েছে। কোথায় ওত পেতে বসে থাকে সে? যাক, সাবধানতার ঘাটতি নেই জগদীশের, কারণ এই ঘরে লোহার সিন্ধুক, এখন সব ব্যাংকের ভোল্টে। সংসারের সব গয়নাপত্তর আর দরকারি কাগজপত্র ভল্টে রেখে আসার ফ্যাশন হয়ে গেছে। জগদীশ এই ফ্যাশনের গাড্ডায় পড়তে রাজি নয়। ছেলের বউ যতই বলে বলুক, চোখের সামনে না থাকলে জিনিসটা ক্রমেই ছায়া ছায়া হয়ে যাবে না? একবার খুলে দেখবার ইচ্ছা হলে দেখতে পাবেন। কেন, মজবুত সিন্ধুকের অভাব আছে বাজারে? আর তোমার গিয়ে ব্যাংকেই বা কি নিরাপদ? রাত দিনে তো ব্যাংক ডাকাতি, ব্যাংক লুট হচ্ছে। জগদীশের মাথায় শিওরে লোহার সিন্ধুক, মাথায় বালিশের তলায় রিভলভার, এর থেকে বুকের বল আর কিসে? কে? এটুকু বলে উঠেই জগদীশ হাত বাড়িয়ে মাথার বালিশের তলায় হাত চালিয়েছেন। সঙ্গে সঙ্গে সামনে মূর্তিটা বলে উঠল, দোহাই বড় কর্তা, অমন কাজটা করবেন না, ওতে আপনার লোকসান হবে বই কি। বড় কর্তা? তার মানে চেরাচোর, অর্থাৎ প্রতাপপুরের জানি তো। হাতটা সরিয়ে নিয়ে বললেন, তা সত্যি, তোর মতো একটা ছুঁচকো মেরে গুলিটাই লোকসান। তো কে তুই? আগে কেউ না। কেউ না? বটে, তামাশা। তবে তো দেখছি মরণের কাল ঘনিয়ে এসেছে তোর। ইষ্টনাম স্মরণ কর বেটা, এই চালালাম হাত বালিশের তলায়। আগে বড় কর্তা মশাই, আমাদের মতো নিকৃষ্টজনের আবার ইষ্টনাম? আর বাঁচাই বাকি, মরাই বাকি। খুব কথা জানিস দেখছি। তো বড় কর্তা বললি কোন সুবাদে? শৈশব অবধি শুনে আসছি, ওই সুবাদে। বুঝেছি, প্রতাপপুরের মাল তো বাঘের ঘরে ঘোক, বড় কর্তার ঘরে এসে সে দিয়েছিস চুরি করতে। ছি, এমন কথা বলবে না কর্তা, আপনার ঘরে সে দুবো চুরির মতলবে? বটে, তা মাঝরাত্রিরে দৌড়টা একটু খোলা পেয়ে শুরুত করে ঢুকে এসেছিস কিসের মতলবে জাদু? কর্তার পা টিপে দিতে, না পাকা চুল তুলে দিতে? হিসেবের খাতার পাতা পোকায় কেটেছে দেখে চিন্তা করছিলেন, তাই ভাবলুম। জগদীশ সোজা হয়ে কড়া গলায় বলে উঠলেন, বলি তুই লোকটাকে, নাম কি? আগে
জ্ঞান অবধি তো দেখে আসছি সবাই বৈকুণ্ঠ বলে ডাকে। বটে, নাম জানো না, কিন্তু সবাই বৈকুণ্ঠ বলে ডাকে সেটাই জানো? পাজি বদমাস, একটা কথার সিধে জবাব দিতে জানো না? বলি প্রতাপপুরে তো মেলাই বৈকুণ্ঠ, টাকাওয়ালা বৈকুণ্ঠ, খোড়া বৈকুণ্ঠ, কুমির খাওয়া বৈকুণ্ঠ। আগে ওনারা সবাই তো সজ্জন। এ হতভাগা হচ্ছে মুকুন্দ মিস্ত্রির বেটা, মিস্ত্রি বৈকুণ্ঠ। এখন অবশ্য পাবলিকে বলে, হ্যাঁ কি বললি? স্প্রিংয়ের পুতুলের মতো ছিটকে খাড়া হয়ে বসলেন জগদীশ। চালাকি খেলতে আসার জায়গা পাওনি বেটা? রাগের মাথায় আপন খুড়োর মাথাটা থান ইটের গায়ে গুঁড়ো করে দেয়, তার না ফাঁসি হয়েছে? আর তুমি বেটা? লোকটা অকুত ভয়ে বলে, আগে ফাঁসি হয় নাই এই কথা তো বলি নাই, সেই তরেই তো বলতে যাচ্ছিলুম। এখন পাবলিকে নামটা উচ্চারণ করতে বলে খুনে বৈকুণ্ঠ, আর আমার ঘরখানাকে বলে খুনে বৈকুণ্ঠের বাড়ি। ও, তা ফাঁসির ফাঁস আলগা করে ফেলে জেলখানা থেকে পালিয়েছিলি তাহলে? বদলে আরেকটা নকল বৈকুণ্ঠ ফাঁসিতে ঝুললো? হ্যাঁ? আহা, ছি 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 ছি, শিউরে উঠল লোকটা। ও কথা বলবেন না কর্তা, প্রাণে বড় দাগা পাবো। তবে হ্যাঁ, ঘটেছে এমন ঘটনা রাত দিনই। জেলখানার মধ্যে কতজনই যে অপরের নামে প্রক্সি দিয়ে খানি ঘোরাচ্ছে, পাথর ভাঙছে, তার সীমে সংখ্যা নেই। আর ফাঁসি, তাও মাঝে মাঝে দু একটা প্রক্সি চলে যায় বই কি। তা ওসব হলো গে পয়সাওয়ালা লোকদের কারবার। হতভাগা বৈকুণ্ঠ মিস্ত্রি বলে পান্তার উপর নুন জুটত না, আর সে কিনতে যাবে ফাঁসি খাবার মানুষ। ছে, থাম বদমাস, কেবল প্যাঁচানোর কথা। জগদীশ প্রকাণ্ড ধমক দিয়ে উঠে রিভলভারটা টেনে বের করে বাগিয়ে ধরে বলল, সিধে জবাব দে। বলি ফাঁসিটা শেষ তো হয়েছিল না রদ হয়ে গিয়েছিল? আগে গরিব গুরবর কি আর শান্তিরদ হয় বড় কর্তা? সেও বড় মানুষদের ঘটনা। ফের বললাম না সিধে জবাব দিবি। বলি ফাঁসিটা হয়েছিল? আগে হ্যাঁ হয়েছিল। কার হয়েছিল? ওই তো রাজমিস্ত্রি বৈকুণ্ঠের। তাহলে তুই কে? ওই তো বললাম, আগে কেউ বললে ওই বৈকুণ্ঠ মিস্ত্রি, আবার কেউ না বললেও চুকে যায়। আবার জোরে একটা ধমক দিতে যাচ্ছিলেন জগদীশ প্রতাপ, হঠাৎ দরজায় ধাক্কা পড়ল। তার সঙ্গে জগদীশের ছেলে অমিত প্রতাপের উদ্বিগ্ন গলার স্বর, বাবা দরজাটা একটু খুলুন তো। জগদীশ একটু হচ্চকিত হলেন। তাহলে তো ঘরের দরজা বন্ধই আছে, ভুলে খুলে রাখিনি। তবে ওই পাজিটা অথবা পাগলটা ঘরের মধ্যে ঢুকলো কি করে? সঙ্গে সঙ্গে অবশ্য মাথায় খেলে গেল যে তার মানে বেটা আগেই কোনো ফাঁকে ঢুকে পড়ে খাটের নিচে টিচে লুকিয়েছিল। জগদীশ যখন খাওয়া দাওয়া করছিলেন তখন তো আর দরজায় তালা লাগিয়ে যাননি। এবার থেকে তাই করতে হবে দেখছি। তা এসব তো মুহূর্তের চিন্তা। খাট থেকে তাড়াতাড়ি নেমে সাবধানে দরজাটা খুলতে গেলেন, পাছে বৈকুণ্ঠ ফস করে বেরিয়ে শটকান দেন। কিন্তু এ আবার কি? কোন ফাঁকে ফট করে আবার গা ঢাকা দিল? কোথায় আর? সেই খাটের নিচে। আচ্ছা থাকো বাবাজি, দেখো তোমার কি হয়। দরজাটা খুলেই নিজেই প্রশ্ন করলেন, কি হলো? ছেলে বলল, আমাদের আবার কি হবে? আপনার কি হলো তাই জানতে আসলাম। মনে হলো যেন হঠাৎ করে ধমক দিয়ে উঠলেন কাউকে। জগদীশ মনে মনে হাসলেন। বাবুর কান মাঝরাতেও খাড়া। ও হ্যাঁ, তা দিয়েছিলাম বটে। এত রাত্রিরে বন্ধ ঘরের মধ্যে কাকে? খাটের নিচের দিকে একটু অলক্ষ্যে তাকিয়ে জগদীশ একটু মজা করার গলায় বললেন, কাউকে বললে কাউকে, আবার কাউকে না বললে কাউকে নয়। ছেলের পিছু পিছু বৌমাও চলে এসেছে। দুজনে একটা অর্থপূর্ণ দৃষ্টি বিনিময় করে বলল, মানে? মানে এক বেটা ছুঁচো এসে জ্বালাচ্ছিল। বৌমা ঘরের ভিতরে এসে এই পরিষ্কার পরিচ্ছন্ন ঘরটার দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, এই ওপরের ঘরে ছুঁচো? সেই তো। ছেলে চমকে উঠে বলল, বাবা আপনার রিভলভারটা খাটের উপর পড়ে আছে কেন? ওই তো। জগদীশ অম্লান গলায় বললেন, ভেবেছিলাম জ্বালাচ্ছে নিকেশ করেই দেই, তো ছুঁচো মেরে হাত গন্ধ করতে আর ইচ্ছে করল না। কি কাণ্ড, ঘরের মধ্যে ছুঁচো! তো সেটাকে তো তাড়াতে হবে। ছেলে ফটাফট ঘরের আলো দুটো জ্বালিয়ে দিয়ে আলনায় ঝোলানো
জগদীশের শৌখিন ছড়িটা নিয়ে খটখট খটখট শব্দ করে তাড়া লাগিয়ে ঘর তোলপাড় করে তুলল। খাটের নিচটায় তা দেখল বইকি টর্চ জেলে হেঁট হয়ে। ইত্যবসরে নাতিও ঘুম ভেঙে উঠে বসেছে। কি হয়েছে দাদু, এত রাত্রিরে সবাই হট্টগোল করছে কেন? দাদু অপ্রতিভাবে বললেন, কিছু না দাদু, ঘরের মধ্যে একটা ছুঁচো ঢুকে পড়েছিল, সেটাকে তাড়াতেই। কিন্তু কোন ফাঁকে সে হাপিস হয়ে গেল। অবশ্য ছুঁচো, চোর বললে চোর। চোর? কই, কোথা দিয়ে পালালো? জগদীশের চিন্তার সুর। তাই তো ভাবছি। বাবা, অমিত প্রতাপ বলল, বাবা আপনি রাত অবধি জেগে জেগে ওইসব পচা পচা ভুতুরে খাতাগুলো দেখতে বসবেন না। খাতাগুলো দেখলেই তো আমার মাথা ঝিমঝিম করে। আর ছেলের কথা শেষ হতে না হতেই বৌমা বলে উঠলেন, আর রাতের খাওয়াটা একটু হালকা হলে ভালো হয়। আপনাদের প্রতাপপুরের পাঠানো ক্ষীরের সঙ্গে খাজা কাঁঠাল, পাকা আম, তার সঙ্গে আবার খাস্তা লুচি চটকে মেখে, উফ, আমার তো দেখেই পেট ব্যথা করে। খাবার কথা ভাবতেই পারি না। জগদীশ প্রতাপ এই মাঝরাত্রিরেও ঘর ফাটিয়ে হেসে উঠলেন। তা পারবে কোথা থেকে বলো? জন্মাবধি তো ভয়ে ভয়ে না খেয়ে খেয়ে নাড়ি মরা। আবার ঠাকুরদা একটা আস্তা কাঁঠাল খেতেন বুঝলে। এক আসনে বসে এক কুড়ি বড় সাইজের ল্যাংড়া আম, আর একটা ছাগলও একা সাবার করতে পারতেন। আমার ঠাকুরমাটিও কম যেতেন না, বলতেন আমের সময় আবার দুবেলা ভাত খেয়ে কেন মরি। তাই তার রাতের ভাতের পাট থাকতো না। দাসীরা কেউ একজন এক ঝুড়ি আম, এক গামলা জল আর একখানা বটি নিয়ে বসত, আর ঠাকুমা বসতেন একখানা খালি থালা আর এক কাশি ভর্তি মাছের ঝাল নিয়ে। একটির পর একটি আম ছাড়িয়ে পাতে দিয়ে চলছে, আর তিনি খেয়েই চলেছেন। গোনাগুনতির ধার ধরতেন না। তার সঙ্গে ওই সর্ষে লঙ্কায় গড়গড়ে মাছের তেল ঝালের টাকনা। নিজের গাছের আম, পুকুরের মাছ, গোনাগুনতি কিসের? নমস্য মহিলা। বৌমা বললেন, তা না হলে আর অমন সব প্ল্যান মাথায় আসে? টাকা পুঁতে পুঁতে ঠাকুর ঘরের মেজে বাঁধবো, মোজাইক কোথায় লাগে? এ একেবারে বাহারের চূড়ান্ত। জগদীশ আবার হেসে উঠলেন। তা যা বলেছ বৌমা, এই তো হিসেবের খাতায় সেই টাকার ওজন দেখে চক্ষু চড়ক গাছ। কলিকাতা টাকশাল হইতে 1.5 মণ রৌপ্য মুদ্রা আনয়ন করা হয়েছিল। 1.5 মণ রৌপ্য মুদ্রা শুনে মাথা ঘুরছে বাবা, শুতে যাচ্ছি। বৌমা নেমে গেলেন, সঙ্গে সঙ্গে নাতিও। শোনা গেল প্রশ্ন করছে, মন মন কি মামুনি? অমিত প্রতাপ বলল, রিভলভারটা আমায় দিন তো। কেন, তুমি আবার কি করবে? থাক না আমার কাছে। আপনি ঘুমের ঘরে কি করতে কি করে বসবেন বলা যায়? ভাবছিস বাবাটার মাথায় গোলমাল হয়েছে? না রে বাবা, এখন পরামর্শ দিয়ে দেখি। বাড়ি খাড়া হাতছাড়া করার আগে ওই 1.5 মণ রৌপ্য মুদ্রা উপড়ে নেওয়া যায় কিভাবে? কাল দিনের বেলা ভাবা যায় না বাবা, এখন শুয়ে পড়ো। আবার ফটাফট জোরালো আলোগুলো নিভিয়ে দিয়ে ছেলের দরজাটা টেনে ভিজিয়ে দিয়ে চলে গেল। জগদীশ তাড়াতাড়ি খিল ছিটকিনি দুটো লাগিয়ে ঘুরে এসে আবার খাটের উপর বসতেই যেন খিক খিক করে একটা হাসির শব্দ পেলেন। কে কে? হ্যাঁ, খুব বেপটে পড়ে গিয়েছিলেন বড় কর্তা। কি বলেন? ছেলে, বৌমা, নাতনি পর্যন্ত ছুঁচো খুঁজতে হাল্লাক। জগদীশ সন্দেহের গলায় বললেন, তোর রকম সকম দেখে তো তোকে মানুষ বলে মনে হচ্ছে না বাবু। আগে আপনি হচ্ছেন বিচক্ষণ ব্যক্তি। ফাঁসি খেয়ে মরে অপদেবতা হয়ে ঘুরে বেড়াচ্ছিস নাকি? আহা, বড় ভালো নামটি তো দিলেন বড় কর্তা, অপদেবতা। বাড়তি একটা অপ থাকলেও দেবতার দরে চলে এলুম দেখি। তো হঠাৎ আমার এখানে কেন বাপু, মতলবটা কি? জগদীশ রিভলভারটা বালিশের তলায় গুজে রেখে খাতার বোঝা বন্ধ করে সরিয়ে রেখে বাবু গেড়ে গুছিয়ে বসে বললেন, শুনি তোর মতলবটা কি? কোনো কুমতলব নেই বড় কর্তা। 7 পুরুষে আপনাদের খেয়ে মানুষ, ওই যে আপনার ঠাকুরমার টাকা পোতা ঘর, ও তো আমারই বড় ঠাকুরদা বানিয়েছিলেন। হ্যাঁ, তাই নাকি? কে সে? নামটা কি? আগে বাবার জ্যাঠা, নাম ছিল পাতকী চরণ। হিন্দু সম্প্রদায়ের মিস্ত্রিদের মধ্যে খুব নাম ডাক ছিল। দেব মন্দিরের কাজকর্ম তো অহিন্দু মিস্ত্রি দিয়ে চলতো না। বটে নাকি?
খুব যে ভাওতা দিচ্ছিস। ঘরবাড়ি, মঠ মন্দির, পুজোর দালান এসব কারা বানায়? আমি তো বরাবর দেখেছি রশিদ মিস্ত্রি আর তার ছেলে বাহার মিস্ত্রি। বড় কর্তা, সেসব হলো কি পুজো পাঠ আরম্ভ হওয়ার আগে। আরম্ভ হয়ে যাওয়ার পর কোনো কাম পড়লেই ডাক পড়তো এই আমাদের। বুঝলাম। তো তোর বাবার জ্যাঠাকে তুই দেখেছিস? দেখেছি। 100-র কাছাকাছি বয়স হয়েছিল। নামিয়ে বসিয়ে দিতে হতো। আমারই খুব ভালোবাসতো। যত গপ্প সব আমার সাথে। তুই দেখি শৈশব থেকে এঁচড় পাকারে। তো খাতার হিসেবে দেখেছি রূপোর টাকা ওজন 1.5 মণ। তা থেকে কতটি সরিয়েছিল ঠাকুরদা? সে গপ্প কখনো করেছিল তোর কাছে? শিরেঙ্গে বৈকুণ্ঠ শরৎ করে একদম সোজা। ছি ছি, অমন পাপ কথা মুখে আনবেন না হুজুর। এ কি বৈঠকখানা ঘরের কাজ কাম যে তা থেকে কিছু মারবে? ঠাকুর ঘর বলে কথা। ও ধর্মজ্ঞানী পুরুষ। তো বল দেখি গিনির হিসেবটা কি? সেও নিশ্চিত তোর বড় ঠাকুরদা। আবার দরজায় ধাক্কা। বাবা, দরজাটা আরেকটু খুলুন তো। জগদীশ গলা নামিয়ে বললেন, আজ আর হলো না, এখন যা, কাল আবার আসিস। উঠে দরজা খুললেন জগদীশ। কি আবার কি হলো? কি হলো সেটাই তো জানতে এসেছি। ছেলের স্বর বেজায় বিরক্ত এবং উত্তেজিত। মনে হচ্ছে আপন মনে কথা বলে যাচ্ছেন, শুনতে পাচ্ছি সেই তখন থেকে। জগদীশ আত্মস্থ বললেন, কইছি তাই নাকি? মাঝরাত্রিরে একা একা কথা বলবেন মানে? ঠিক আছে, আমি এই ঘরে শুই। মাথা খারাপ? তুই আবার কি করতে শুতে আসবি? তো আপনি যদি... আরে বাবা, কিছু না কিছু না। আমার মেজো মামা বলতো রাত্রিরে যদি ঘুম না আসে তো খবরদার ঘুমের ওষুধ খেতে যাবি না। এক মনে ধরাপাতে কড়াকিয়া, গন্ডাকিয়া, কাঠাকিয়া আউড়ে যাবি। দেখবি ঘুম বাপ বাপ করে আসতে পথ পাবে না। যা যা, শুতে যা। আর কথাটা তো শুনতে পাবি না। ছেলেকে প্রায় ঠেলে বের করে দিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়লেন জগদীশ। শুয়ে শুয়ে ভাবতে লাগলেন, কাল আবার আসতে বললাম, আসবে তো? এলে খুব ফিসফিসিয়ে কথা বলতে হবে। কিন্তু আচ্ছা, ভূত টুত বলে তো কিছু মনে হচ্ছে না। কই, কথা বলে তো গায়ে কাটা দিচ্ছিল না, ভয় ভয় ভাবও ছিল না। অথচ ঢোকা বেরোনো তো টের পাওয়া গেল না। একা আমার বুড়ার চোখ তো নয়, আরো 3 জোড়া চোখ তল্লাশ করেছে ঘর। আমাদের প্রতাপপুরে ছেলেবেলায় দেখেছি গোষ্ঠতেলির ঠাকুমা একটা বিদ্যে জানত, ধুনো পড়া। চোরের নাকি গোষ্ঠর কাছ থেকে ওই ধুনো পড়া শিখে নিয়ে চুরি করতে বেরোতো। না এলে তো চুকেই যাবে, না এলে বোঝাই যাবে যে চোর জোচ্চোর। আর এলে ঘুমটা সবে এসেছে। কানের কাছে মাছির পাখা নাড়ার মতো ফিসফিস সনসন শব্দ। বড় কর্তা, ঘুমালেন নাকি? ধর্মরিয়ে জেগে উঠলেন জগদীশ প্রতাপ। নাইলনের মশারির মধ্যে থেকেই দেখতে পেলেন একটা ছায়ামূর্তি। এ কি? হ্যাঁ, আবার এক্ষুনি এলে যে? বলে দিলাম না কালকে আসতে? বললেন অবশ্য খুব চাপা গলায়। আমাদের আবার কালাকাল, কিবা রাত্রি কিবা দিন। ও গিনিগুলোর হদিস জানতে বড় ঠাকুরদার সন্ধানে ঘুরপাক খেলুম কে জানে কতক্ষণ। তারপর মনে হলো কালকে এসে গেছে, কিন্তু এসে মনটা বড় খারাপ হয়ে গেল বড় কর্তা। কেন হঠাৎ খারাপ কেন? আগে হুজুর আপনাদের বড় সন্দেহবাদী। এখনো ভাবতেছিলেন বেটা বৈকুণ্ঠ চোর নাকি না? বটে, আমি কি ভাবতেছিলাম টের পেলি কি করে? সেই তো, ওই রোগেই তো সুখ শান্তি গেছে, না বলতেই সব বুঝে ফেলি। দেখো বাপু, ভূতে বিশ্বাস অবিশ্বাস সবটাই মনুষ্য জন্মের একটা রোগ। তুই যখন বেঁচে ছিলি সহজে ভূত বিশ্বাস করতিস। বেঁচে? হতবাঘা বৈকুণ্ঠ আবার বেঁচে ছিল কবে বড় কর্তা? মরেই তো থাকতো। না, সোজা করে কথা বলার ধাতই নেই তোর। তা তোর বড় ঠাকুরদার সঙ্গে দেখা হলো? হওয়া খুব কঠিনই হচ্ছিল। ওনারা হচ্ছেন পুণ্যাত্মা। স্বর্গে ওনাদের পুণ্যের ওজন মাফিক সব মহল্লা। আমাদের মতো গলায় দড়ি পাপি তাপিদের সেখানে পৌঁছাবার পাসপোর্টই নেই। তবে থাম থাম, ওই মহল্লাটা কি জিনিস? ও আগে অন্য কিছু না, নামি দামি শহরের স্টাইল।
কে কোন মহল্লায় ঠাঁই পেয়েছে জানতে পারলে বোঝা যাবে যে তার কতটা পুণ্যি। এই যেমন আপনাদের রাজধানীতে বাসার ঠিকানা শুনলে বুঝতে পারা যায় কে রাজা, কে গজা, কে মন্ত্রী, কে যন্ত্রী, কে অফিসার, কে কেরানি, কে এলেমদার, কে জমাদার। বটে, রাজধানীর এত কথা তুই জানিস? আগে এখন তো আর রেল ভাড়া লাগে না, সর্বত্র চড়ে বেড়াই আর দেখি। কিন্তু ঠাকুরদার কাছে যেতে পাসপোর্ট লাগে কেন? সে আগে ওখানকার আইন, বড় কড়া আইন। তবে কিনা পাহারাদারকে একটু ঘুষ টুস দিয়ে স্বর্গেও ঘুষ। আগে কর্তা, ঘুষ আর কোথায় নেই বলো? থাক, আবার আর জেনে কাজ নেই। ঠাকুরদা কি বলল তাই বল। বলল যে ঘর অন্ধকার, জোর পাখার বাতাসে মশারি উঠছে, বৈকুণ্ঠকে এক একবার দেখা যাচ্ছে, এক একবার দেখা যাচ্ছে না। কিরে, কি হলো? থেমে গেলি যে? চলে গেলি নাকি? আগে চুপ চুপ, সিঁড়িতে কার যেন পদশব্দ শুনলাম। আবার না ছোট কর্তা দরজা ধাক্কা। আমি অঘরে ঘুমাচ্ছি, ক্যানেস্ট্রা পিটালেও আমার ঘুম ভাঙবে না। আচ্ছা বেশ। বড় ঠাকুরদা বলল গিনি ছিল আগে 12.5 ঠাকুরদের সাক্ষাতে ওজন হয়েছিল 12.5 গিনি। বৈকুণ্ঠ, এখন তার দাম কত? জানা নেই বড় কর্তা, চিরদিনই আদার ব্যাপারী, জাহাজের খবর রাখিনি। আমি বলছি অনেক দাম, হিসেব করতে গেলে মাথা গুলিয়ে যাবে। ছেলেকে জিজ্ঞেস করতে হবে এখন কি উপায় তা বল। আগে কিসের উপায়? ওই সোনারূপ উদ্ধারের। বৈকুণ্ঠ, চুপ করে গেলি যে? এই বৈকুণ্ঠ। আগে ঠাকুরদাকে শুধিয়ে এলাম। এক্ষুনি শুধিয়ে আসা হয়ে গেল? তা হলো আগে, মনোরথে চেপে যাওয়া আসা। তো ঠাকুরদা বলল উদ্ধারের উপায় কম, মিস্ত্রি উপরতে গেলে চুরি করে সাফ করে দেবে। আরে বাবা, পাহারা থাকবে, যেই রক্ষক সেই ভক্ষক হবে। আর চুরি যদি না করে তো গভর্নমেন্টের ঘরে খবরটা তুলে দেবে, ব্যাস পুলিশে জেরা চলবে। এত অবধি তোমার পূর্বপুরুষ পেল কোথায়? হিসেব দাও, না দিতে পারলে গারদে যাও। ওই সেরেছে, তাহলে তো বড়ই বিপদ। আগে আপনাকে আর আমি কি বলবো বলুন? তবে ঠাকুরদা বলতো সম্পদই বিপদ। তো এখন ঠাকুরদা বলল বড় কর্তাকে বলগে যা করার তাড়াতাড়ি সেরে ফেলতে। পুরাতন অট্টালিকাখানা দানই করুন আর বেচেই দিন, যেন চটপট করেন। জগদীশ সন্দেহের গলায় বললেন, কেন রে বাপু, বড় কর্তার দিন ফুরিয়ে আসছে নাকি? আহা, ইস, তা নয় আগে, ওই অট্টালিকাখানারই দিন ফুরিয়ে আসছে। কোন দিন না কোন দিন হুড়মুড়িয়ে ভূমিষ্যাৎ হয়। মেরামত তো হয় নাই 2 পুরুষকাল। মেরামত? ওই বিশাল বাড়ি মেরামত করা বড় সোজা না? তাই বলে এক্ষুনি পড়ে যাবে? আগে যেতে পারে। আমি বলি কি কর্তা, এই মৌকায় বেচে দিন, মোটা টাকা আসবে ঘরে, তারপর পড়ো হুড়মুড়িয়ে, আপনার তো কাজ কলা। জগদীশ রেগে বললেন, তার মানে জেনে বুঝে লোক ঠকানো? তো সে যদি বলেন তো তাই, একখানা ধর্মপুণ্যের আখড়া খুঁজেই দান করে দেন, তাও তো ঠকানো। জানছি যখন পড়ে যাবে, বাহ, তাতে ঠকানোটা কোথায়? তেনারা তো আর গাটের কড়ি খরচ করে কিনছেন না, তেনাদের আগেও ছিল না, পরেও থাকবে না, মাঝখানে 2-3 দিন নৃত্য করে নেবে আর কি। তাছাড়া আপনার পুণ্যের ছালাকালায় মোটা খানিকটা পুণ্যি জমা পড়বে। যখন দানটা করবেন খবরের কাগজে লোক আসবে, ফটাফট ফটো উঠবে। জগদীশ একটা নিঃশ্বাস ফেললেন। বৈকুণ্ঠ, বললি তো ভালো, কিন্তু ওই 1.5 মণ মহারানী মার্কার টাকার 12.5 গিনি, ও চিন্তা করে আর লাভ নেই বড় কর্তা। ওসব তো আর আপনার গাটের থেকে যাবে না, তাই না? যাদের গেল তেনারা তো আগেই পগার পার হয়ে গেছেন। ঠিক ঠিক, তাই তো বাঁচালি রে বৈকুণ্ঠ। তো এখন যাই বড় কর্তা, আবার আসতে অনুমতি করবেন তো? আপনার কাছে এলে বড় সুখ পাই। বড় কর্তা কিছু জবাব দেওয়ার আগেই দরজায় টোকা। ব্যাস, বড় কর্তা চাদর মুড়ি দিয়ে সপাট। টোকা, টোকা থেকে ধাক্কা, ধাক্কা থেকে দুমদাম। কিন্তু জগদীশ অঘোর নিদ্রায়। তবে ভয় খাবার কিছু নেই,
নাক ডাকছে বাঘের গর্জনে। সকালবেলায় ছেলে বলল, বাবা, আপনাকে আর একা শুতে দেয়া যাবে না। কেন কেন হে বাপু, আবার কি অপরাধ? আপনি রাতের বেলা সারা রাত বিজ করে কথা বলে চলেন, এটা একটা ব্যাধি। ব্যাধি? সারা রাত বিজ বলি, নাক ডাকা এটাকে? সেটা শেষ রাত্রে। আপনার ঘরে আজ থেকে কেউ শোবে না। আমি আজই প্রতাপপুরে চলে যাচ্ছি। প্রতাপপুরে? একা? একা ছাড়া তোমাদের সময় আছে? দেখার অভাবে বিশাল অট্টালিকাখানা ধ্বংস হতে বসেছে, ওটাকে আমি ওখানেই হরিসভায় দান করে আসব। ছেলে বউ দুজনে একসঙ্গে চমকে উঠল। হ্যাঁ, দান করে আসবেন? এখন ওর দাম কত ভেবেছেন? আমি তো একটা খদ্দের ঠিক করার চেষ্টায় আছি। জগদীশ মনে মনে বললেন, লবডঙ্কা, তোমার চেষ্টা সফল হওয়ার আগেই বাড়িটা মাটিতে শোবে। না না, পিতৃপুরুষের ভিটে বেচা ঠিক হবে না, দানই করে দিব। আর ওই ঠাকুর ঘরের মেজে আর দেয়ালে পোতা খাটির উপর টাকাগুলি পারিস তো উপরে নিয়ে আয়। সে তো আর সোজা কথা নয়, তাই তো বলছি, যেটা সোজা সেটাই হোক, দান করে দেয়া হোক। আমি আজই যাচ্ছি, একটা টিকিট আনিয়ে রাখি। ছেলে রাগমাগ করে বলল, একটা নয়, দুটো। আপনাকে তো আর এই বয়সে একা ছাড়তে পারি না। তবে চল, ভালোই হবে। ফটাফট ফটো উঠবার সময় তোরও উঠে যাবে, কাগজে ছাপা হবে। শুনে বউ বলল, তাহলে আমিও যাব। বেশ তো, চলো একবারে শেষমেশ ভিড়ে বাড়িটার দেশে যাওয়া হলো। দিব্যি সমারোহ করে যাওয়া হলো, ছেলে বউ নাতি চাকর সবাইকে নিয়ে। কিন্তু কারোর ভাগ্যে কি ফটো ওঠা জুটল কাগজে ছাপা হতে? না, কপালে ঘি না থাকলে কি হবে। সন্ধে রাতে পৌঁছালেন। সাপখোপের ভয়ে পুরনো বাড়িতে না উঠে ওখানের বাসিন্দা জ্ঞাতিদের বাড়িতে উঠলেন। ব্যাস, সন্ধ্যার পর থেকেই বৃষ্টি। ওহ, কি বৃষ্টি কি বৃষ্টি, যেন প্রলয়কাল ঘনিয়ে এসেছে। শুধু তো বৃষ্টিই নয়, সঙ্গে ঝড়ও। জ্ঞাতিরা বলল, 10 বছরের মধ্যে এমন ঝড় বৃষ্টি দেখিনি। গাছ উপড়ে পড়েছে মরমরিয়ে, ঘরের চালাটালা ছুটে বেরিয়ে যাচ্ছে 2-10 মাইল দূরে। দিঘি পুকুরের জল উপচে উঠে লোকের বাড়িতে ঢুকে যাচ্ছে। কতজনের কত কি ঘটল। আর সেই রাতেই ঘটে গেল সেই ভয়ঙ্কর ঘটনাটি। বৈকুণ্ঠ ঠাকুরদা যার ওয়ার্নিং বেল দিয়েছিল, কিন্তু সকালবেলা দিব্যি আকাশ ফর্সা, ঘুমটুম নেই। সকাল হতেই বেরিয়ে পড়লেন জগদীশ। দেখলেন সেই 1.5 মণ রূপোর টাকার 12.5-এর গিনির উপর হাজার হাজার মণ ইট পাথর লোহা লক্করের স্তূপ। হা করে দাঁড়িয়ে দেখছেন জগদীশ। কানের গোড়ায় সহসা ফিসফিস শব্দ করল, মন খারাপ করবেন না বড় কর্তা, ভবিষ্যৎকালে কোনো একদিন এই স্তূপ খনন হয়ে এইসব পুরাতন মুদ্র আবিষ্কার হবে। তুই এখানেও? আগে আমাদের তো এখানেই বাস, 3 পুরুষ যাবৎ। জগদীশ এদিক ওদিক তাকালেন, কাউকে দেখতে পেলেন না। কোথাও কেউ নেই। দিনের বেলায়ও ঘুরিস? আগে আবার দিন আর রাত, আমি তো সবসময় আপনার সঙ্গে সঙ্গে। তা তোর ঠাকুরদার দেখছি গণনায় ভুল, পুণ্যির ছালাটা ভরতে তো তর সইল না। না হোকে, এমনি আপনার অনেক আছে, পরের ধনে পোদ্দারি করে লাভটা কি বলুন? সে ভদ্রলোক যা করে মঙ্গলের জন্যই করে। সে ভদ্রলোক মানে? কর্তা, আমার আবারও নামটা মুখে আসে না, আপনি নিজেই বুঝে নিন। এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের আয়োজনটি ভালো লেগে থাকলে লাইক করো। নিয়মিত এমন রহস্য, রোমাঞ্চ এবং অলৌকিকতায় ভরা কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি, আর কমেন্টে জানাও আমাদের আয়োজন সম্পর্কে তোমাদের মতামত। সেই সাথে শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। নতুন আরও একটি গল্প নিয়ে ফিরছি আগামী শুক্রবার। টিল দেন, টেক কেয়ার, গুড বাই।